স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আচ্ছা, আপনিও কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন নাকি, যা কখনো বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা সম্ভব নয়? তাহলে সেই অভিজ্ঞতা অনধিক 200 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার ঠিকানাটাও বলবেন। আপনার অভিজ্ঞতাটি শোনানো হবে স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত শ্রোতা বন্ধুকে। তাই আর দেরি নয়, আজ আপনাদের জন্য রয়েছে অর্পিতা চ্যাটার্জির কলমে নাংচিয়ারার গ্রামের সেই আতঙ্ক। নিগূঢ় অন্ধকার রাত্রি স্তব্ধতায় মুড়ে রয়েছে। ঘন কুয়াশার আবরণকে ঠেলে ইলেকট্রিক টর্চের আলো তার সর্বশক্তি দিয়েও 2 হাত দূরের বস্তুকে দৃশ্যমান করতে পারছে না। তবুও সাবধানের মার নেই, তাই মাংকি টুপিটাকে চিবুকের তলা থেকে টেনে ভালো করে নাক অবধি তুলে নিল লোকটা। কেবল চোখ দুটি খোলা আছে তার, সেটাও পুরু চশমার কাঁচে ঢাকা। হাতের শাবলটাকে আগে পাঁচিলের উপর রেখে নিয়ে এবার গেট ধরে বেয়ে উঠে পাঁচিল টপকে ফেলল লোকটা। ধূপ করে একটা আওয়াজ হতেই সতর্ক হয়ে লোকটি মাটিতে বসে রইল খানিকক্ষণ। এই পাহাড়ি এলাকায় যে কোনো শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায় সহজেই। যদিও বৌদ্ধ মন্দিরের পিছনের দিকের এই অঞ্চলটি বহুদিন ধরেই পরিত্যক্ত, আর এই বাড়িটিতেও বছর খানেক হলেও কেউ থাকে না। এই বাড়ির বউটি অন্য একটি পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর পরিবারের অন্যান্য সদস্যরা যখন বউটির বাপের বাড়ি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেদিনই পাহাড়ি রাস্তায় ধস নামে এবং খাদে পড়ে তারা সকলেই মারা যায়। অনেকদিন ধরেই ভুবনের মাথায় পরিকল্পনাটা ঘুরছিল। অনেকগুলো টাকা দেনা তার মাথার উপর। কোনো মতে আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত এই বাড়ির ভিতরে ঢুকে টাকা পয়সা, মূল্যবান সম্পত্তি না হোক, কিছু আসবাবপত্র যদি সরাতে পারে, সেগুলো বিক্রি করেও কিছুটা সুরাহা হবে তার। জিনিসগুলো তো পড়েই রয়েছে, আর সেই পালিয়ে যাওয়া বউটি নিশ্চয়ই মান সম্মানের মাথা খেয়ে কোনোদিনও দাবি দাওয়া করতে এখানে আসবে না। যদি আসার হতো এই কবছরে নিশ্চয়ই চলে আসতো। সবকিছু পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে যদি ভুবনের মতো গরিবের কাজে লাগে, তাতে কি ভগবান কিছু মনে করবেন? নিশ্চয়ই না। এই সমস্ত কিছু ভেবে নিজের দ্বিধাগ্রস্ত মনটাকে আবারও সংকল্পে দৃঢ় করে নিয়ে ভুবন গায়ের চাদরটাকে ভালো করে জড়িয়ে নিয়ে তালাবন্ধ দরজার দিকে এগিয়ে গেল। গায়ের সমস্ত জোর দিয়ে শাবলটা উঁচিয়ে তালার উপর মারতেই তালাটা ভেঙে গেল। আবারও বুকের মধ্যে ধক করে উঠল ভুবনের। আওয়াজটার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত হবে নিশ্চিত। আর কেউ না হোক সামনের মন্দিরের বৌদ্ধ সন্ন্যাসীরা না টের পেয়ে যায়। কিন্তু না, কোনো দিক থেকে আর কোনো আওয়াজ না আসায় খানিকটা নিশ্চিন্ত হয়ে ঘরের মধ্যে ঢুকল ভুবন। ঘরে ঢুকতেই একটা কেমন কেমন গন্ধ নাকে ধাক্কা মারল ভুবনের। হয়তো অনেকদিন বন্ধ হয়ে পড়েছিল তাই, বা হয়তো কোনো ইঁদুর টিঁদুর মরে পচেছিল। এই কথাই সে মনে মনে ভাবল। সময় নষ্ট না করে তাড়াতাড়ি আলমারি যে ঘরে রাখা, সেই ঘরের দিকে পা বাড়ালো ভুবন। এই বাড়িতে একটা সময় মালির কাজ করেছে সে। কোথায় কি আছে তার সবই জানা। আলমারির কাছে পৌঁছে আলমারির হাতলে শাবলটা ঢুকিয়ে চাপ দিতে লাগলো সে। এইবার অবশ্য একটু বেগ পেতে হলো। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর অবশেষে হাতলটা খানিক নড়বড়ে হলো। আর ঠিক তখনই ভুবনের গায়ে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো। খুব কাছ দিয়ে কেউ দ্রুত গতিতে হেঁটে গেলে যেরকম হালকা হাওয়ার ঝাপটা লাগে,
ঠিক সেরকম। রাতের বেলা ঠান্ডা হাওয়া দেওয়া খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু হাওয়াটা যেন তুষারপাতের মতোই হিমেল। তাছাড়া ঘরের কোনো জানলাও তো খোলা নেই। হাতের টর্চের আলো এদিক ওদিক ফেলে কিছুই দেখতে পেল না। মনে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো ভুবনের। কেন জানি তার মনে হলো অতি দ্রুত কাজ সেরে কেটে পড়া প্রয়োজন। সে আবারও আলমারির হাতলে চাপ দিতে যাবে, এমন সময় খট করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো পাশের ঘর থেকে। আঁতকে উঠল ভুবন। জায়গাটার এমনিতেই দুর্নাম রয়েছে, খানিক দূরেই কবরস্থান। তাছাড়া পরিত্যক্ত অঞ্চলে লেপার্ডের ঘুরে বেড়ানো অস্বাভাবিক নয়। হাতের শাবলটা উঁচু করে ধরে ধীরে ধীরে পাশের ঘরের দিকে উঁকি মারল ভুবন। টর্চের আলো এদিক ওদিক ফেলেই দেখতে পেল একটা ফটো ফ্রেম টেবিল থেকে নিচে পড়ে রয়েছে। ভুবন ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল, নিচু হয়ে তুলল ফ্রেমটা। ছবির মানুষটা তার চেনা, এইবারই সেই বউটা। ওরকম শান্তশিষ্ট মেয়ে দেখে বোঝা যায়নি পেটে পেটে তার এত। কিন্তু ফ্রেমটা টেবিলের উপর থেকে নিচে পড়ল কিভাবে? তবে কি অন্য কেউ এই বাড়িতে সবার অজান্তে আশ্রয় নিয়েছে? ফ্রেমটা টেবিলের উপর নামিয়ে রেখে পিছন ফিরতেই মনে হলো দরজার পাশ থেকে কে যেন শুরুত করে সরে গেল। ভুবনের সারা শরীর ছমছম করে উঠল। একটা অজানা আশঙ্কা তাকে পেয়ে বসছে ক্রমশ। ভয় কাকে বলে কোনোদিনই খুব একটা জানা ছিল না ভুবনের, কিন্তু আজ এই পরিত্যক্ত বাড়ির মধ্যে দাঁড়িয়ে চুরি করতে এসে লোকের হাতে ধরা পড়ার ভয়কে পেরিয়ে অন্য একটা ভয় তার অনুভূতিগুলোকে ক্রমশ গ্রাস করছে। মরিয়া হয়ে ভুবন পাশের ঘরে দৌড়ে গেল। গায়ের জোরে শাবলের চার মারতেই এবার আলমারির হাতলটা খুলে বেরিয়ে এলো। টর্চটা জেলে বিছানার ওপরে সেট করে এমনভাবে রাখলো যাতে আলোটা সরাসরি আলমারির মধ্যে পড়ে। এবার দুই হাতে আলমারির জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে এক বান্ডিল টাকা এলো তার হাতে। মুখে হাসি ফুটে উঠল ভুবনের। লকারের চাবিটা খুলতেই সেই হাসি আরো চওড়া হয়ে উঠল। লকারে ঠিক করে আলোটা পড়ছে না। বেশ কতগুলো ছোট ছোট বাক্স, গয়নারই হবে। বাক্সগুলো হাতে করে নিয়ে বিছানার উপরে রাখল ভুবন। আগ্রহ সামলাতে না পেরে একটা একটা করে বাক্স খুলতে লাগলো। সোনার বিছা হারটা দেখে তার চোখ চকচক করে উঠল। হারটা ধরে চোখের সামনে ধরল সে। টর্চের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে জিনিসটা। আর তখনই কিছু একটা অনুধাবন করতে পেরে মুখের হাসি মিলিয়ে গেল ভুবনের। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। টর্চটা সে বিছানার উপর শুয়ে রেখেছিল। সেই অবস্থায় তো আলোটা এইভাবে পড়ার কথা নয়। সামনের দিকে না তাকিয়েও ভুবন বুঝতে পারল কোনো একটি অবয়ব টর্চটিকে তুলে ধরেছে। ধীরে ধীরে সেদিকে এবার চাইল ভুবন। অন্ধকারে শরীর মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা অস্পষ্ট নারী অবয়ব। মুখ দিয়ে একটা আতঙ্কের শব্দ বেরিয়ে আসলো তার। উত্তরে সেই নারী অবয়ব খিলখিল করে হেসে উঠল। তারপর একটা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, ভুবন। তারপর আবার সেই গা কাঁপানো অদ্ভুত হাসি। ভুবনের হাত থেকে গয়নাটা খসে পড়ল। সে পড়ি কি মরি করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে লাফ মেরে বাগানে পৌঁছে গেল। কিন্তু তখনই পায়ে কোনো কিছুতে বাধা পেয়ে উল্টে পড়ল সে। মুখ থেকে আক করে একটা শব্দ বেরিয়ে এলো। পর মুহূর্তেই ভুবনের লম্বা চওড়া শরীরটাকে পা ধরে হিড়হিড় করে টানতে টানতে কেউ বাগানের ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো যেন। কুয়াশার অস্পষ্ট চাদরের মধ্য থেকে ভুবন দেখতে পেল একটা গাছের লতা ক্রমশ তার পায়ে জীবন্ত সাপের মতো পেঁচিয়ে উঠছে। আতঙ্কে
তীব্র আর্তনাদ ভুবনের গলা চিরে বেরিয়ে আসলো। কিন্তু তা কেবল মুহূর্তের জন্যই, কারণ প্রায় সাথে সাথেই সেই গাছের লতা জীবন্ত নাগিনীর মতো সহস্র ফনায় বিভাজিত হয়ে ভুবনের মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, চোখ ফুঁড়ে ঢুকে গেল। ভুবনের রক্তাক্ত শরীরটা কাটা মুরগির মতো ছটফট করে কাঁপতে কাঁপতে খানিকক্ষণের মধ্যেই স্থির হয়ে গেল। নর্থ সিকিমের একটা অফবিট পার্বত্য গ্রাম নাংচিঙায় বেড়াতে এসেছে অনন্যা, শ্রেয়া আর নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ার একটা পেজ থেকে এই মনোরম গ্রামটার খোঁজ পায় অনন্যা। সেখান থেকেই ফোন নাম্বার জোগাড় করে যোগাযোগ করে লোকেশন অনুযায়ী একটা ছিমছাম পরিচ্ছন্ন হোমস্টের সামনে এসে তারা পৌঁছল। তখন প্রায় দুপুর। ওদের গাড়ি পৌঁছতেই দরজা খুলে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। বাংলা হিন্দি মিশিয়ে বললেন, আসুন আসুন, আমি তারক বিশ্বাস। অনন্যা হাসি মুখে এগিয়ে গিয়ে তার সাথে হাত মিলিয়ে বলল, একজন বাঙালি এখানে একটা হোমস্টে করেছে, ভাবতেও দারুণ লাগছে। আমি অনন্যা, আমার সঙ্গে আপনার কথা হয়েছিল ফোনে। স্বাগতম। আসলে আমার স্ত্রী খুবই পাহাড় ভক্ত, ওর শখের হাত ধরেই সম্ভব হয়েছে বলতে পারেন। আমি কিছু মাস এখানে আর কিছু মাস কলকাতায়। যাই হোক, সেসব গল্প পরে হবে। এখন আপনারা বরং চাবিটা নিয়ে আপনাদের ঘরে যান, ফ্রেশ হয়ে নিন, তারপর সমস্ত গল্প হবে। চাবি নিয়ে ওরা তিনজন একটা কটেজে পৌঁছালো। ছোট্ট কিন্তু পরিপাটি করে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে ওরা খাবার টেবিলে চলে এলো। তারকবাবু আগে থেকেই অপেক্ষা করছিলেন। ভদ্রলোক দিল খোলা মানুষ, বোঝা যাচ্ছিল অনেকদিন বাঙালি কাউকে পাননি কথা বলার জন্য। দুপুরে গরম ডাল, সবজি, মাছ ভাত খেয়ে আর নানান কথায় বেলা গড়িয়ে এলো। তখন তারকবাবু বললেন, আশপাশটা এই বেলা দেখে আসুন, হাতে বেশি সময় নেই। এইসব অঞ্চলে আবার ঝুপ করে সন্ধ্যা নেমে আসে। খুব বেশি দূরে আজ যাবেন না, বুঝলেন? নীলাঞ্জনা জিজ্ঞেস করল, এখানে অনেক বৌদ্ধ মন্দির আছে বলছিলেন যে, আশপাশে নেই? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? এই তো এই পথে গেলে আধা ঘন্টা পরেই ওই ওপরে একটা পুরনো বৌদ্ধ মন্দির আছে। একটু পরেই সন্ধ্যা আরতি হবে, ওইটাই দেখে আসুন বরং। কাল গাড়ি বলে রেখেছি, কাল ভালো করে ঘুরবেন, কেমন? কথাগুলো বলে ভদ্রলোক উঠে গেলেন। অনন্যারা দরজায় চাবি দিয়ে ভালো করে কান মাথা ঢেকে হাঁটতে বেরোতেই যাবে, এমন সময় ভদ্রলোকের স্ত্রী এলেন। নমস্কার, আমি উর্মিলা, তারকবাবু আমার স্বামী। খানিকক্ষণ চুপ করে থেকে ভদ্রমহিলা আবার বললেন, আমার শরীরটা এবার এসে থেকে একটু খারাপ হয়েছে, তাই আপনাদের কারোর সাথে আর আলাপ হয়নি। আমি তো শুয়েই ছিলাম, আপনারা বাইরে বেরোতে যাবেন শুনেই আমি এলাম। একটা কথা বলার ছিল। শ্রেয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ বলুন না, কি ব্যাপার? এই যে এই দুটো টর্চ আপনাদের সাথে রাখুন। আর মানে আসলে উনি তো এসব মানেন না, তাই কিছু বলেননি। এসব পাহাড়ি গ্রামে কিছু নিয়ম থাকে, সেসব মেনে চলাই ভালো। ওই মন্দিরের পিছনে একটা বহু আগেকার গোরস্থান আছে, জায়গাটা একেবারেই ভালো না, ওইদিকে কিন্তু একদম যাবেন না। আর তার উপর আবার আজকে অমাবস্যা। উর্মিলা দেবী একবার ওদের সবার দিকে তাকিয়ে আবারও বললেন, আমি বলি কি, সন্ধ্যার আরতি খানিকটা দেখি না হয় নেমে আসবেন। যেদিন গাড়ি থাকবে সেদিন না হয় পুরোটা দেখবেন ক্ষণ। আজ একটু তাড়াতাড়ি ফিরে আসবেন, কেমন? শ্রেয়া, অনন্যা, নীলাঞ্জনা নিজেদের মধ্যে চোখাচোখি করল। শ্রেয়া ভয়ে ভয়ে বলল, কোনো ভূত টুত আছে তাই তো? কোথায়? এটা তো আপনারা ফোনে বলেননি। আরে না না, ভয়ের কিছু নেই।
কিন্তু ওই যে বললাম না, ওই নানান কথা এদিক ওদিক শোনা যায়, তো সাবধানে থাকতে তো আর ক্ষতি নেই, ওদিকটায় না গেলেই হলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি যাব আর চলে আসব, আর ওইদিকে একেবারেই যাব না। আর শ্রেয়া, তোকে যদি কোনোভাবে ভূত ধরেও থাকে, তখন তুই ওই মন্ত্রটা বলবি, ওই যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি। দেখবি তাহলে সব ভূতরা কেমন পালিয়ে যায়। কথা বলার ধরন শুনে অনন্যাও হেসে উঠল। শ্রেয়া প্রত্যুত্তরে কেবল মুখ বাঁকিয়ে ভেঙচি কাটল। উর্মিলা দেবী চলে যেতেই অনন্যারা হাসি ঠাট্টা করতে করতে পাহাড়ি রাস্তা ধরে উঠতে লাগলো। কথায় কথায় ছবি তুলতে আর পথে দুধারের অপূর্ব লাল রডোডেন্ড্রনের শোভায় বিহ্বল হয়ে ওরা ভুলেই গেল যে তাড়াতাড়ি ফিরতে হবে। অবশেষে যখন ওরা দূর থেকে ঘণ্টার ধ্বনি শুনতে পেল, তখন সূর্য পাটে বসেছে। আবছা অন্ধকার নামতে শুরু করেছে, সাথে কুয়াশার চাদর বিছিয়ে যাচ্ছে ক্রমশ। শ্রেয়া একটু সাবধানী। বেশ খানিকক্ষণ হাঁটার পরে ওই প্রথম বলল, আজ আর মন্দিরে গিয়ে কাজ নেই, এখনই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। না না, ওই তো ঘন্টার আওয়াজ আসছে, এত কাছে এসেও ফিরবো কেন? নীলাঞ্জনারও এখনই ফেরার ইচ্ছা ছিল না, তাই ওরা মন্দিরের পথেই উঠতে লাগলো। মিনিট 10 মধ্যেই ওরা মন্দিরে পৌঁছে গেল। মন্দিরটি বেশ পুরনো। ভগবান বুদ্ধের মূর্তির সামনে প্রদীপ জেলে সন্ধ্যারতি হচ্ছে, কিন্তু সেখানে লোকজন বিশেষ নেই। এক বৃদ্ধ সন্ন্যাসী আরতি করছেন, সাথে দুজন যুবক সন্ন্যাসী আর জনা তিনেক সম্ভবত স্থানীয় লোক। নীলাঞ্জনা বেশ কতগুলো ছবি তুলে নিল। অনন্যা অনেক চেষ্টা করেও কিছুতেই ফোনে টাওয়ার না পেয়ে ফেসবুক লাইভ করতে পারছে না। ও ফোনটা উঁচু করে এদিক ওদিক হাঁটতে লাগলো। অবশেষে এক জায়গায় একটু টাওয়ার পেতেই যেই আরো সেদিকটা এগোতে যাবে, অমনি বাঁচখাই গলায় একজন বলে উঠল, उधर जाना माना है मेम साहब, लौट जाइए। অনন্যা চমকে উঠে দেখল ওর পিছনে একটা লম্বা চওড়া পেশিবহুল চেহারার লোক দাঁড়িয়ে আছে। কথাটা সেই বলেছে। অনন্যা আমতা আমতা করে বলতে গেল, মোবাইলে নেটওয়ার্ক নেই তো, এদিকে খানিকটা। कहा ना लौट जाओ। লোকটার গলায় কিছুটা হুমকির ভাব স্পষ্ট। অনন্যার মাথাটা গরম হয়ে গেল, কিন্তু মুখে কিছু না বলে চুপচাপ নিচে নীলাঞ্জনা ও শ্রেয়ার কাছে চলে গেল। আরো খানিকক্ষণ থাকার পর ওরা ফেরার পথ ধরল। চারিদিকে তখন কুয়াশার ঘন আস্তরণ, ঠান্ডা বেড়েছে বহু গুণ। উর্মিলা দেবীর দেওয়া টর্চ জ্বালিয়ে ওরা দ্রুত পায়ে হোমস্টেতে ফিরে এলো। ঘরে ঢুকে গরম জলে হাত পা ধুয়ে গরম গরম চায়ের কাপ আর পকোড়া নিয়ে ওরা যখন নিজেদের ঘরে বসে গল্প করছে, তখন ঘড়িতে বাজে 8টা। শ্রেয়া অনন্যাকে জিজ্ঞেস করলো, আচ্ছা অনু, তখন থেকে দেখছি তুই কেমন যেন একটা চুপ করে গেছিস, কিছু কি হয়েছে? হ্যাঁ, আমিও দেখেছি। কি ব্যাপার বলো তো, হঠাৎ এরকম চুপ মেরে গেল কেন? অনন্যা এবার ওই বৌদ্ধ মন্দিরের ঘটনাটা ওদেরকে বিস্তারিত বলে বলল, আমার মনে হয় ওরা কিছু একটা গোপন করতে চাইছে পাবলিকের থেকে। আর ওই লোকটা যে রকম বিচ্ছিরিভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে, আমি ওখানে গিয়েই ছাড়বো। শুধু তাই না, ছবিও তুলবো, পরে ফেসবুকে পোস্টও করব। শ্রেয়ার মুখে আশঙ্কার ছায়া ঘনিয়ে উঠল। আরে না না, যাওয়া বারণ আছে যখন, তখন কি দরকার যাওয়ার? তুই ওসব মাথায় রাখিস না। আমরা এখানে আনন্দ করতে এসেছি, কটা দিন আনন্দ করে চলে যাব। তার মধ্যে এই সমস্ত ফালতু ব্যাপারে একদম ঢোকার দরকার নেই। হ্যাঁ, আমারও সেই মত। চলো তাড়াতাড়ি পকোড়াগুলো শেষ করো, এখানে আবার 8:30টায় খেতে দিয়ে দেয়। আমি অবশ্য বলেছি 9টার সময় খাবার দিতে। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কাল ভোর 5টায় গাড়ি চলে আসবে বললেন তারকবাবু। একটা দারুণ ভিউ পয়েন্ট আছে নাকি, সানরাইজ দেখতে হবে তো। সেই রাতে 3 বন্ধু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল, কিন্তু অনন্যা অনেক রাত পর্যন্ত বিছানায় চুপ করে বসেছিল। সন্ধেবেলার ঘটনাটা কিছুতেই ও মেনে নিতে পারছিল না। পরদিন খুব ভোরবেলা 3 বান্ধবী ক্যামেরা নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়ে গেল। সূর্যোদয় দেখে একটা স্থানীয় বাজার ঘুরে টুকটাক জিনিস কিনে ফেলে
11টা নাগাদ ওরা একটা খাবার দোকানে বসে থুকপা আর মোমো খেল। সব ভালোই চলছিল, কিন্তু খাওয়ার পরেই অনন্যা হঠাৎ করেই অসুস্থ বোধ করতে লাগলো। ওর খুব পেটে ব্যথা শুরু হয়েছে। ওরা সবাই হোমস্টেতে ফিরে যাবার কথা বললে অনন্যা ওদেরকে বারণ করে জানালো ও একাই গাড়ি নিয়ে হোমস্টেতে ফিরে গিয়ে তারপর আবার গাড়িটা ওদের কাছে পাঠিয়ে দেবে। সবাই প্রথমে রাজি হচ্ছিল না বটে, কিন্তু অনন্যা জোর করায় অবশেষে এই প্রস্তাব সবাই মেনে নিল। পরিকল্পনা মতো খানিকক্ষণ পরেই নীলাঞ্জনা আর শ্রেয়াকে রেখে অনন্যা একাই হোমস্টেতে ফিরে গেল। নীলাঞ্জনা আর শ্রেয়া পরপর দুটি মনাস্ট্রিতে ঘুরে বেরিয়ে ছবি তুলে বেশ খানিকটা সময় কাটালো। অবশেষে বিকেল নাগাদ ক্লান্ত হয়ে তারা ড্রাইভারকে ফোন করে ডেকে নিয়ে হোমস্টেতে ফিরে গেল। তখন প্রায় বিকেল 4টে, কিন্তু ঘরে কোথাও অনন্যাকে দেখা গেল না। তারকবাবুকে জিজ্ঞেস করে জানা গেল অনন্যা আদৌ ফেরেনি। ড্রাইভার সাদমা গুরুমকে জিজ্ঞাসাবাদ করায় সে জানালো অনন্যা হোমস্টে পর্যন্ত গাড়ি করে আসেনি, তার খানিকটা আগেই নেমে গিয়েছে দোকান থেকে কিছু জিনিস কেনার ছিল বলে। নীলাঞ্জনা আর শ্রেয়া দুজন দুজনের দিকে চোখাচোখি করল, তারপর কাউকে কিচ্ছু না বলে দুজনেই বেরিয়ে গেল হোমস্টে থেকে। ওদের বারবার মনে পড়তে লাগলো গত রাতে অনন্যার কথা। অনন্যা নিশ্চয়ই ওই বৌদ্ধ মন্দিরের পিছনের পরিত্যক্ত গোরস্থানে গেছে। অশেষ দুশ্চিন্তা নিয়ে পাহাড়ি পথের উপর দিকে খানিকটা হাঁটতেই দেখা গেল ওপর থেকে হাসতে হাসতে অনন্যা নেমে আসছে। নীলাঞ্জনা রেগে গিয়ে চিৎকার করে উঠল, আশ্চর্য মেয়ে তো তুই! আমাদেরকে মিথ্যে কথা বলে তুই কোথায় গিয়েছিলি বলতো? ওই গোরস্থানে তো? তোকে এতবার বারণ করলাম তাও তুই সেই ওখানে গেলি? অনন্যা হাসতে হাসতে দুই বান্ধবীর হাত ধরে উৎফুল্লভাবে বলল, কি করব বল, তোদের দুজনকে তো বললাম, তোরা তো কেউই রাজি হলি না। আর গতকাল ওই পাহারাদার লোকটা আমার সঙ্গে যে মিসবিহেভ করেছে, আমি তো কিছুতেই ওটা ভুলতে পারছিলাম না। আরে এই তো দেখ না, আমি তো দিব্যি অক্ষত অবস্থায় ফিরে এসেছি। ওখানে কোথাও কিচ্ছু নেই, পুরো ফাঁকা একটা জমি, পাঁচিল দিয়ে ঘেরা। বরং আরও কিছুটা ওপরে উঠলে একটা খুব সুন্দর দারুণ বাড়ি আছে। তোদের আমি ওখানে নিয়ে যাব, চল। কত রকমের ফুলে সাজানো, অথচ বাড়িতে কেউ থাকে না। অসম্ভব, আমি আর এক পাও হাঁটতে পারবো না। তোকে খুঁজতে আসবো বলে দুপুরবেলা কিছু খাওয়া পর্যন্ত হয়নি। তুই চল এখন, আমার খুব জোরে খিদে পেয়েছে। নীলাঞ্জনাও একদমই উৎসাহ বোধ করলো না অনন্যার কথায়। আমিও খুব ক্লান্ত রে। ওই সুন্দর বাড়িতে পরে কখনো যাওয়া যাবে। আর তোর হাতে এটা কি রে? বাহ, কি সুন্দর তো ফুলটা! দেখি দেখি, দে একবার। অনন্যা ফুলটা দেবার বদলে মুখটা বাঁকিয়ে বলে উঠল, একদম না, এই ফুলটা ওই বাড়ি থেকেই আমি। তারপর ফুলটা নিজের মাথায় গুঁজতে গুঁজতে বলল, আগে বল তোরা যাবি আমার সঙ্গে, তারপর শুধু ফুল কেন, আমি তো ভেবেছি যন্ত্রপাতি নিয়েই যাব। বেশ কয়েকটা ফুলের চারা গাছ তুলে নিয়ে আসবো। কেউ থাকে না বাড়িটায়, এখন চল যাই, আমারও খুব খিদে পেয়েছে। 3 বান্ধবী মিলে এরপর দ্রুত হোমস্টেতে ফিরে এলো। তারকবাবুর স্ত্রী উর্মিলা দেবী মুখে কিছু না বললেও সন্দেহজনকভাবে অনন্যার দিকে তাকিয়েছিলেন। বোঝাই যাচ্ছিল বিষয়টা তিনি মোটেই ভালোভাবে নেননি। আর 2 দিন পরেই অনন্যাদের ফিরে যাওয়ার কথা কলকাতায়। বাকি 2 দিন কোথায় কোথায় যাওয়া যায় সেই সমস্ত নিয়েই কথা বলতে বলতে রাত হয়ে গেল। রাতে শুতে যাবার সময় শ্রেয়া বলল, আচ্ছা, তুই যেখানে গেছিলি ছবি তুলিসনি? আরে হ্যাঁ, তুলেছি তো, কিন্তু কিন্তু কি? আর বলিস না, ফেরার সময় পাঁচিল টপকে নামতে গিয়ে ফোনটা একেবারে ধুপ করে পড়ে গেল। আর সেই থেকে তো আর অন হচ্ছে না। কলকাতায় গিয়ে হসপিটালে দিতে হবে ফোনটাকে। বেশ হয়েছে যেমন গেছিলি। রাতের খাওয়া সেরে 3 বন্ধু ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই ঘুম দীর্ঘস্থায়ী হয় না। শ্রেয়ার ঘুম খুব পাতলা। রাত 1টা নাগাদ একটা ঠুকঠুক আওয়াজে শ্রেয়ার ঘুম ভেঙে যায়। প্রথমে তার মনে হয় হয়তো কোনো পাখির ডাক, কিন্তু ভালো করে কান খাড়া করে বুঝতে পারে কে যেন কাঠের মেঝেতে বা দেওয়ালে কিছু ঠুকছে। নীলাঞ্জনাকে 2বার ডেকে কোনো সাড়া না পেয়ে অনন্যাকে ডাকতে গিয়ে দেখে অনন্যা বিছানায় নেই। তাহলে কি অনন্যা এত রাতে কিছু করছে? শ্রেয়া জানে কোনো এক সময় অনন্যার ঘুমের মধ্যে হেঁটে চলার অসুখ ছিল।
সেটাই আবার নতুন করে ডেভেলপ করেনি তো? শ্রেয়া মোবাইলের টর্চ জেলে ধীরে ধীরে বিছানা থেকে নামে, দেওয়াল হাতড়ে লাইটের সুইচ টেপে, কিন্তু কোনো আলো জ্বলে না। অনু, অনু, কোথায় তুই? শ্রেয়া অনন্যাকে ডাকার সাথে সাথেই ঠক ঠক আওয়াজটা থেমে যায়। শ্রেয়া আবার ডাকে, এই অনু, তুই কোথায়? এই অন্ধকারে কি করছিস? শ্রেয়ার কথা শেষ হবার সাথে সাথেই একটা গা শিউরে দেওয়া খলখলে হাসি হেসে ওঠে কেউ। অনু, প্লিজ আমার ভয় দেখাস না, প্লিজ। রাম রাম রাম। ঠক ঠক শব্দটা আবারও শুরু হয়। বাথরুমের দরজাটা হাত দিয়ে ঠেলতেই সেটা খুলে যায়। মোবাইলের আলোয় শ্রেয়া দেখতে পায় অনন্যা কাঠের দেওয়ালে সমানে মাথা ঠুকছে, আর শব্দটা তাতেই হচ্ছে। তার মানে শ্রেয়া যা ভেবেছিল তাই, অনন্যার ঘুমিয়ে হাঁটা রোগটা আবার শুরু হয়েছে। শ্রেয়া তাড়াতাড়ি হাত বাড়িয়ে অনন্যার হাতটা ধরে টানতে যায়। এইদিকে আয়। এই অনু, ঘুমাচ্ছিস নাকি? আর তখনই অনন্যার ঘাড়টা ঘুরে যায় শ্রেয়ার দিকে। লাল চোখগুলো ভাটার মতো জ্বলছে, কপাল থেকে রক্ত চুইয়ে নামছে। অনন্যার মুখে একটা আকর্ণ বিস্তৃত বিভৎস হাসি, কালো কালো বিকট দাঁত বেরিয়ে রয়েছে। খলখল শব্দে হেসে উঠল অনন্যা। এই ভয়ঙ্কর চেহারা দেখে তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল শ্রেয়া। ততক্ষণে অনন্যার একটা হাত লম্বা হয়ে চেপে ধরেছে শ্রেয়ার গলা। অনন্যার হাতের নখগুলি লম্বা হয়ে বাঁকা এবং ধারালো হয়ে গেছে। শ্রেয়ার গলা ফুটো করে দিচ্ছে সেই ধারালো নখ। শ্রেয়ার মনে হচ্ছে যেন কোনো গরম লোহার সাঁড়াশি চেপে ধরা হয়েছে তার গলায়। এদিকে শ্রেয়ার চিৎকারে নীলাঞ্জনার ঘুম ভেঙে গেছে। টর্চি নিয়ে এগোতেই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেও চিৎকার করে উঠল। কোনো মতে দৌড়ে দরজা খুলে বাইরে গিয়ে চিৎকার করে তারক বাবুদের ডাকতে লাগলো। তারক বাবু, তারক বাবু, তারক বাবু। ওদিকে চেঁচামেচি শুনে ইতিমধ্যেই তারক বাবুরা জেগে উঠেছিলেন। তারক বাবু এবং উর্মিলা দেবী নীলাঞ্জনাকে নিয়ে ঘরে ঢুকতে যেতেই কোনো অদৃশ্য শক্তি যেন তাদের ধাক্কা দিয়ে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিল, আর দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টার পরেও যখন কিছুতেই দরজা খোলা গেল না, তখন উর্মিলা দেবী দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে ঠাকুরের সামনে থেকে তার গুরুদেবের দেওয়া মন্ত্রপুত জল ভরা ছোট্ট শিশি নিয়ে এসে সেই শিশির জল দরজায় ছিটিয়ে দিতেই দরজা খুলে গেল। তারকবাবু, কেয়ারটেকার রঞ্জিত, উর্মিলা দেবী আর নীলাঞ্জনা ঘরে ঢুকতেই দেখল শ্রেয়া মাটিতে পড়ে আছে, আর অনন্যা ওর উপর চেপে বসে এক বিরাট হাঁ করে শ্রেয়ার দিকে ঝুঁকে পড়ছে। উর্মিলা দেবী সেই জল আবারও ছিটিয়ে দিতেই অনন্যা কেঁপে উঠে বিকট চিৎকার করতে লাগলো। ওর তীব্র চিৎকারে জানলার কাঁচ অবধি ফেটে গেল। তারপরেই সকলের আতঙ্কিত চোখের সামনে ঘটল এক ভয়ঙ্কর দৃশ্য। অনন্যা খলখল করে হেসে টিকটিকির মতো দেওয়াল বয়ে উঠতে লাগলো। সকলে অবিশ্বাস্য বিস্মিত চোখে দেখল অনন্যার পায়ের গোড়ালি উল্টো। অনন্যা দেওয়াল বাইতে বাইতে আর ওই পৈশাচিক হাসি হাসতে হাসতে ভাঙা কাঁচের জানলা বেয়ে এইবার বাইরে গেল। ঘরের চালের উপর তার হাসি আর হামাগুড়ি দেবার শব্দ শোনা যেতে লাগলো। কেয়ারটেকার রঞ্জিত গুরুং বিপদ বুঝে দৌড়ে গেল তার ভাই দাদাদের খবর দিতে। শ্রেয়া মেঝেতে শুয়ে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। তার হাত পা চিড়ে গেছে। গলায় পিশাচিনীর নখরের আঘাতে হওয়া গর্ত থেকে সমানে রক্ত পড়ে চলেছে। নীলাঞ্জনা নিজের ওড়না দিয়ে শ্রেয়ার গলার ক্ষত চেপে ধরল। উর্মিলা দেবী, তারকবাবু ভয়ে কি করবেন না বুঝতে পেরে ভগবান ভোলেনাথের নাম জপ করছেন। কিছুক্ষণের মধ্যেই
দূর থেকে মানুষজনের গলার আওয়াজ আর একটা ঘন্টার আওয়াজ ভেসে এলো। প্রায় সাথে সাথেই ছাদের উপর ধূপ ধূপ আওয়াজ আর খলখল হাসি হঠাৎ করেই থেমে গেল। তারকবাবু, উর্মিলা দেবী সাহস করে ঘরের বাইরে বেরিয়ে এলেন। গ্রামের কয়েকজন সাহসী যুবক শাবল, লাঠি আর মশাল নিয়ে ছাদে উঠল। কিন্তু কোথায় কি? অনন্যা বা পিশাচিনীর কোনো অস্তিত্ব মাত্র নেই কোথাও। তখন সবাই মশাল হাতে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু না, কোথাও অস্বাভাবিক কিচ্ছু দেখা গেল না। কেবলমাত্র ঘরের চালের উপর রক্তমাখা পায়ের ছাপ প্রমাণ দিয়ে গেল সে ছিল, একটু আগেও সে ছিল। রাত্রির নৈশব্দকে কাঁপিয়ে দিয়ে একটা পেঁচা কোথাও ডেকে উঠল। চমকে সামনের দিকে তাকিয়ে রঞ্জিত বলে উঠল একটাই শব্দ, প্রভুজি। গ্রামবাসীদের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হলো। সবাই অবাক হয়ে একদিকে তাকিয়ে। ক্রমশ ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে এক সৌম্যকান্তি বৃদ্ধের চেহারা উদ্ভাসিত হল। তার গায়ে বৌদ্ধ ভিক্ষুকের বস্ত্র। নীলাঞ্জনার মনে পড়ল এই বৃদ্ধকেই সেদিন সন্ধ্যারতি করতে দেখেছিল গৌতম বুদ্ধের মূর্তির সামনে। পাশে পেশিবহুল চেহারার লম্বা চওড়া এক ব্যক্তি, এক হাতে মশাল, অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে। নীলাঞ্জনাকে চমকে দিয়ে বৃদ্ধ পরিষ্কার বাংলা ভাষায় বলে উঠলেন, এত বছরে যা কখনো হয়নি, এই প্রথম তা হলো। এর আগে এরকম মতিলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু তা কেবলমাত্র গোরস্থান কেন্দ্রিক। তোমার বান্ধবীকে বারণ করা সত্ত্বেও সে আজ ওখানে গিয়েছিল। এবার তুমি মনে করে বলো যে গোরস্থান থেকে সে এমন কোনো জিনিস নিয়ে এসেছিল কিনা যার ফলে সেই অশুভ শক্তি বাইরে আসতে পেরেছে আজ। নীলাঞ্জনা অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারল না। কারণ সত্যি তো, অনন্যার কাছে গোরস্থান থেকে আনা কোনো জিনিসই ছিল না। প্রভুজি খুব চিন্তিত হয়ে বললেন, এই অশুভ আত্মা দীর্ঘদিন ধরে ওই গোরস্থান সংলগ্ন অঞ্চলে বসবাস করছে। কোনো এক অজ্ঞাত কারণে হাজার চেষ্টার পরেও আমরা কিছুতেই সেই অতৃপ্ত আত্মাকে শান্তি দান করতে পারিনি, তাকে মুক্তি দান করতে পারিনি। কারণ সে কে, সেই পরিচয়টাই আমরা জেনে উঠতে পারিনি। কিন্তু এতকাল সে কেবলমাত্র এই ভূমিতেই বন্ধ ছিল। আজ কি করে সে বেরিয়ে এলো সেটাই আমায় ভাবাচ্ছে। আজ আমি ধ্যান যোগে জানতে পারি ওই অশুভ অতৃপ্ত আত্মা এই গৃহে উপদ্রব করেছে, কিন্তু এখন দেখছি আমার আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখন তো মনে হচ্ছে না গোরস্থানে গিয়েও কোনো লাভ হবে। একবার যখন সে নিজের বন্ধন মুক্ত করে ফেলেছে, সে কি আর ওখানে ফিরে যাবে? বিশ্বাস করুন, আমরা যদি একবারের জন্য বুঝতে পারতাম, আমরা কিছুতেই ওখানে ওকে যেতে দিতাম না। কিন্তু আপনি দয়া করে যে করে হোক অনন্যাকে বাঁচান। প্রভুজি হাতে একটি জ্বলন্ত মশাল তুলে নিয়ে সকলকে অনুসরণ করার জন্য ইশারা করে হাঁটতে লাগলেন। গ্রামবাসী সহ তারক এবং নীলাঞ্জনা প্রভুজিকে অনুসরণ করে চলতে লাগলো। ওদিকে উর্মিলা দেবী বসে রইলেন রক্তাক্ত শ্রেয়ার পাশে। গভীর রাতের অন্ধকার আর প্রবল ঠান্ডাকে প্রতিস্পর্ধা জানিয়ে প্রভুজির নেতৃত্বে এই ছোট্ট দলটা লাঠি আর মশাল হাতে নিয়ে অবশেষে এসে পৌঁছালো নিষিদ্ধ গোরস্থানে। কিন্তু কোথায় কি? চারিদিকে অস্বাভাবিক কোনো কিছুরই চিহ্ন মাত্র নেই। বৃদ্ধ সন্ন্যাসী প্রভুজি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই অনন্যার কোনো সন্ধান পাওয়া গেল না। ওম স্বাহা, ওম স্বাহা। তখন তিনি নীলাঞ্জনাকে জিজ্ঞেস করলেন, মা, ঠিক করে ভেবে বলো তো, গতকাল গোরস্থান থেকে ফেরার পরে তোমার বান্ধবীর কাছে অস্বাভাবিক কিছু দেখেছিলে, বা এমন কিছু বলেছিল যা হদিস দিতে পারে যে ও এখন কোথায় আছে? তা যত সামান্যই হোক, একটু মনে করে আমায় বলো তো মা। না প্রভু,
অস্বাভাবিক কোনো কিছুই তো ছিল না। ও একদম খালি হাতেই ফিরছিল। ওই একটা ফুল ছিল জাস্ট, আর তো কিছুই না। আর ফুলটা খুব সুন্দর দেখতে, কিন্তু আমি আগে কখনো এমন ফুল দেখিনি। ভারী সুন্দর। অনন্যা বলেছিল এখানে কোনো একটা বাড়ি আছে যেখানে অমন নানা ধরনের ফুল রয়েছে, আর বাড়িতে তো কেউ থাকেও না, তাই সেখান থেকেই নাকি ও ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছে। সারা সময় ফুলটা ওর মাথাতেই গোঁজা ছিল। প্রভুজি যেন এবার চমকে উঠলেন। ফাঁকা বাড়ি? সে কি? হ্যাঁ হ্যাঁ, একটি ফাঁকা বাড়ি রয়েছে, সেখানে নানান ধরনের দুষ্প্রাপ্য ফুলের বাগান রয়েছে। আসলে ওই বাড়ির বউটির শখ ছিল দুষ্প্রাপ্য ফুলের। মদ্যপ স্বামীর সঙ্গে তার কোনোদিনই বনিবনা ছিল না। সে অন্য একজনের সঙ্গে একদিন কোথাও পালিয়ে গেল। তারপর মনের দুঃখে বা লোক লজ্জায় তার স্বামী সহ গোটা পরিবার কিছুদিন পর এই অঞ্চল থেকে চলে যায়। তাদের আর ফেরা হয় না, এইটুকুই আমাদের জানা। তারপর থেকে বাড়িটি প্রায় 15 বছর ফাঁকা অবস্থায় রয়েছে, কিন্তু ওখানে কেউ যায় না। একবার একটি চোর সেই বাড়িতে গিয়েছিল বটে, তবে তবে পরের দিন সকালে তার রক্ত শূন্য ক্ষত বিক্ষত ভয়ঙ্কর মৃতদেহ বাড়ির বাগানে পড়ে থাকতে দেখা যায়। অনন্যা বলেছিল আমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাবে। আমাদের আর দেরি করলে হবে না। বিমল, বিমল, চলো চলো, যাওয়া যাক। মিনিট 10 চড়াই উঠে বাঁদিকে মোড় নিতেই কুয়াশার মধ্যে অস্পষ্টভাবে একটা বিরাট লোহার ফটক দেখা গেল। এই বোধহয় সেই বাড়ি। ফটক খুলতে বিন্দুমাত্র সমস্যাই হলো না, কারণ প্রভুজির হাতের সামান্য স্পর্শেই বোঝা গেল ফটকের গেটটি খোলাই রয়েছে। কিন্তু ফটক পেরিয়ে বাগানে ঢুকতেই এক অদ্ভুত বিশ্রী গন্ধ সবার নাকে ধাক্কা মারল। সকলে গন্ধের উৎস সন্ধানে এদিক ওদিক দেখছে, এমন সময় একটা বরফ ঠান্ডা হিমেল হাওয়ার ঝাপটা এসে মশালগুলোকে যেন জাদু মন্ত্র বলে নিভিয়ে দিল। একমাত্র প্রভুজির হাতের মশালটা দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর সেই আলোয় মনে হলো একটা আবছায়া চার পায়ে হামাগুড়ি দিয়ে বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল অতি দ্রুত। বিমল লাঠি বাগিয়ে ধরে চিৎকার করল, कौन है? सामने आ। উত্তরে বাতাস কাঁপিয়ে একটা পৈশাচিক খলখলে হাসি ছড়িয়ে পড়ল। একটা হাড় হিম করা চিৎকার দিয়ে সেই নারকীয় অবয়ব কয়েক লাফে বাড়ির কার্নিশে উঠে উবু হয়ে বসল। এবার পরিষ্কার দেখা গেল খোলা চুলে অনন্যা বসে আছে। তার চোখ দুটি ভাটার মতো জ্বলছে, গাল গড়িয়ে নামছে চটচটে কষ। নীলাঞ্জনা আর্তনাদ করে উঠল, অনন্যারূপী সেই অতিলৌকিক শক্তি ঘাড়টা ঘুরিয়ে নীলাঞ্জনাকে দেখেই কালো কালো দাঁত বের করে একটা আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে টিকটিকির মতো সরসর করে ঘরের ভাঙা জানলা গলে ঘরের ভিতর ঢুকে গেল। पीछे का दरवाजा बरसों से टूटा हुआ है, वहां से चलिए प्रभु। গ্রামের সবাই ওর দিকে তাকাচ্ছে, কারোরই যেতে সাহস হচ্ছে না। তবুও গুরুজির উপর ভরসা রেখে অবশেষে সকলে বাড়ির পিছন দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকল। আর ঢুকতেই মশালের আলোয় যা দেখল তাতে সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘরের মেঝে থেকে কয়েক হাত উঁচুতে শূন্যে উল্টো হয়ে ঝুলে রয়েছে অনন্যা। কিন্তু বাকিদের চোখে যা পড়েনি, প্রভুজির চোখে তাই পড়ল। তিনি দেখলেন ওই ভয়াল অবয়বের খোলা চুলের মধ্যে দিয়ে উঁকি মারছে একটি সুন্দর অর্কিড। তিনি জিজ্ঞেস করলেন, ওইটাই কি সেই ফুল? হ্যাঁ, এটা তো একটা ফুলই মনে হচ্ছে, কিন্তু এর আকার যেন এখন আরো অনেকটা বড় মনে হচ্ছে। বুঝতে পেরেছি,
আগে ওই ফুলটিকে ওর মাথা থেকে সরাতে হবে। আমি মন্ত্র পড়ে ওকে শান্ত করা মাত্র তুমি ওই চুল থেকে ফুলটি সরিয়ে আমার হাতে দেবে। এই নির্দেশ দিয়ে সন্ন্যাসী তার ঝুলি থেকে এক মুঠো শুকনো পদ্মের পাপড়ি বের করে বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই পাপড়িগুলি বাতাসে ভাসিয়ে দিতেই পাপড়িগুলি শূন্যে উঠে অনন্যাকে ঘিরে ধরল এবং একটি দড়ির আকারে তাকে বেঁধে ফেলে মেঝেতে নামিয়ে আনল। অনন্যা কিংবা অনন্যার মধ্যে থাকা অন্য কিছু অনেক চেষ্টা করেও কিছুতেই সেই পাপড়ির বাঁধন ছিঁড়তে পারল না। পিশাচিনী মেঝেতে আসতেই নীলাঞ্জনা দৌড়ে গিয়ে ফুলটা খুলতে যেতেই যন্ত্রণায় তীব্র চিৎকার করে উঠল অনন্যা। পৈশাচিক চেহারা মুছে গিয়ে ফুটে উঠল যন্ত্রণা কাতর অনন্যার অসহায় মুখ। অনন্যার চিৎকারে গুরুত্ব না দিয়ে আবারও ফুলটা টানতেই কিছু একটা দেখে আতঙ্কে বিবর্ণ হয়ে নীলাঞ্জনা আর্তনাদ করে উঠে বলল, প্রভু, এই ফুলটা তো অনন্যার মাথার চামড়া ভেদ করে ঢুকে রয়েছে। এই কথা শুনে প্রভুজি এবং উপস্থিত সবাই আঁতকে উঠলেন, আর অনন্যার করুণ মুখের জায়গায় আবার সেই বীভৎস ভয়াল চেহারা ফুটে উঠে বিশ্রীভাবে হাসতে হাসতে বলল, किसी को नहीं छोड़ेंगे, किसी को नहीं। প্রভুজি আবারও মন্ত্রপুত পাপড়ি পিশাচিনীর দিকে ছুঁড়ে বললেন, कौन है तू? छोड़ दे इस मासूम को। উত্তরে সেই অপশক্তি কেবল খলখল করে হাসতে লাগলো। ঠিক এই সময় প্রভুজির কি মনে হতেই তিনি নিচু স্বরে বিমলকে কিছু একটা নির্দেশ দিতেই বিমল সম্মতিসূচক মাথা নেড়ে একটি মশাল জ্বালিয়ে বেরিয়ে গেল এবং মিনিট দুয়েকের মধ্যেই হাসি মুখে ফিরে এসে জানালো, प्रभु जी, मुझे ये फूलों का पौधा मिल गया, अब चलिए मेरे साथ। বিমলের কথা শেষ হবার সাথে সাথেই অনন্যারূপী ওই পিশাচিনী তীক্ষ্ণ চিৎকার করে উঠল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা ব্যর্থ হতে বাঘের মতো হিংস্র গর্জন করে বলতে লাগলো, छूना मत उसे, छूना मत। ঈষৎ হেসে প্রভুজি কয়েকজনকে নিয়ে বাগানের ডান দিকের কোণে থাকা অর্কিড লতাটির কাছে উপস্থিত হলেন। লতাটি স্পর্শ করতেই কি যেন টের পেলেন, বললেন, এই জায়গার মাটিটা সরাও তো। শোনা মাত্র সকলে শাবল দিয়ে জায়গাটি খুঁড়তে আরম্ভ করল। লতাটিকে তুলে আরো কয়েক হাত মাটি খুঁড়তেই সকলে সবিস্ময়ে চমকে উঠল। ये क्या है? ये क्या? মাটির মধ্যে একটি নর কঙ্কাল। এদিকে ওই অপশক্তি নিজের সর্বশক্তি দিয়ে পাপড়ির বাঁধন ছিঁড়ে উড়ে চলে এসেছে সকলের সামনে। রাগে তার ভয়ঙ্কর চেহারা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রভুজি নির্দেশ দিলেন, जला दो इस कंकाल को, मुक्ति मिल जाएगी इसको। नहीं। বলে চিৎকার করে উঠল প্রেত। তারপর হিন্দিতে বলে উঠল, मुझे बदला लेना है, मुझे बदला लेना है। मैं किसी के साथ नहीं भागी थी। उस दिन भी मेरा पति नशा करके आया और रोज की तरफ मुझे पीटा। मेरे सर पे चोट लगी और मेरी सेंस चली गई। मैं मर गई हूँ ये सोच के उसने मुझे जिंदा यही पे काट दिया। मुझे उसके आने का इंतजार है, बदला लेना है मुझे। मैया, मैया, किस चीज का बदला लेगी तू? तेरे साथ जो हुआ बहुत बुरा हुआ, लेकिन तुझे मरने के बाद जब गाड़ी लेके भाग रहा था उसका गाड़ी खाई में गिर गया और सब ही मर गए, जल के राख हो गए। अब तुम भी शांति से सो जाओ, मैया मुक्त हो जा।
কথাগুলো শুনে সেই অপশক্তি যেন থমকে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে একটা বীভৎস চিৎকার করে উঠল। তারপর হাউ হাউ করে কাঁদতে থাকে সে। বিমল কঙ্কালে আগুন দেবার সাথে সাথে অনন্যার শরীর থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে বেরিয়ে গেল। একটা করুণ কান্নার সুর যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে গোটা বাড়ি ঘুরে ঘুরে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তখন অনন্যার মাথা থেকে ফুলটা আপনি আপনি খসে পড়ল, আর ওর অচেতন শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে হোমস্টেতে শ্রেয়া গলায় ব্যান্ডেজ বেঁধে শুয়ে আছে। অনন্যা আর নীলাঞ্জনা বিছানার পাশে বসে। তারকবাবু বললেন, কাজটা আপনি ঠিক করেননি বটে, কিন্তু সত্যি বলতে আপনার হাত ধরেই এত বছর ধরে আটকে থাকা এক নিষ্পাপ মহিলার আত্মা মুক্তি পেল। আমার কিন্তু আপনাদের কাছে একটা দাবি আছে। কি দাবি? এই অবস্থায় কাল আপনাদের যাওয়া চলবে না, কিছুতেই চলবে না। আপনারা আর কিছুদিন বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর কলকাতা ফিরবেন খন। হ্যাঁ, গ্রামের এত বড় একটা উপকার করলেন আপনি। এই কদিনের থাকা খাওয়া সম্পূর্ণ আমাদের তরফে। শ্রেয়া, নীলাঞ্জনা, অনন্যারা পরস্পরের দিকে তাকালো। ওদের সবার মুখে আনন্দের হাসি ঝিলিক মারছে। অনন্যা বলল, বেশ, তাতে যদি আপনার আনন্দ হয় তাহলে তাই হোক। সত্যিই তো শ্রেয়া এখন যাওয়ার অবস্থায় নেই। তবে কি জানেন, আমার ওই বউটার জন্য খুব মন খারাপ লাগছে। বেঁচে থাকতে তো স্বামীর হাতে চূড়ান্ত লাঞ্ছনা ভোগ করত। মৃত্যুর পরেও প্রতিশোধ স্পৃহায় এত বছর এই আত্মা ইহলোকে বন্দি থেকে এত কষ্ট পেল। যার জন্য ওর এত দীর্ঘ অপেক্ষা, সেটাও পূর্ণ হলো না। জীবন বড়ই অদ্ভুত। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো আমাদের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসছি আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে।